স্রোতের জীবন থেকে এবার চিরকালের জন্য বিদায় নেওয়ার মতন শর্ত জুড়ে দিল এবার সার্থক নীলাঞ্জনার দিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা বলতে থাকে যেহেতু খুব সুখবর, ভালো কথা যে ওর ওর কোল আলো করে সন্তান আসতে চলেছে, কিন্তু তাই বলে তুমি আমাকে কেন এই কথাটা বলার জন্য আসছে আমি সেটাই তো বুঝলাম না। সার্থক, তোমার উদ্দেশ্যটা কি? তুমি আমাকে একটু স্পষ্ট রূপে বলবে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে বারে, আপনি এত কিছু না বলতেই বুঝে যান, আপনি এটা বুঝতে পারেন না যে আমি কেন আপনার কাছে এসেছি। আমি রীতিমতো অসহায় হয়ে পড়েছি, কারণ আমি কোনো মতে ওই মেয়েটাকে বোঝাতে পারছি না যে আপনার সংস্পর্শ যতবার আসবে ততটাই ওর জীবনটা আরও বেশি ঝুঁকির মুখে ও ঠেলে দেবে। এবং তার শুধুমাত্র এখন যে আপনার বোনের ক্ষতি হচ্ছে সেরকমটা কিন্তু নয়, রীতিমতো আমার সন্তানেরও ক্ষতি হচ্ছে। এবং বাবা হিসেবে আমি কোনো মতেই আমার সন্তানের ক্ষতিটা অ্যাকসেপ্ট করবো না। তার জন্য আমি আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি যে যত শীঘ্র সম্ভব আপনি আমার স্ত্রীর জীবন থেকে দূর হয়ে যান। এবং আমার স্ত্রীর জীবন থেকে দূর হওয়ার একটা মাত্র উপায় আছে, সেটা হলো যে আপনি আপনার সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আপনি আপনার দায়টা স্বীকার করে নিন। এবং তার পরবর্তীতে আদালত আপনাকে যে শাস্তি শোনাবে সেই আদালতে শাস্তি আপনি মাথায় পেতে নিয়ে রীতিমতো সেই শাস্তি ভোগ করে আপনি আপনার জীবনের দিকে অগ্রসর হয়ে যান। সেটাই বরঞ্চ বেটার। আমাদের জীবন থেকে চিরকালের জন্য আপনি বিদায় নেন, কারণ আপনি যতদিন আমাদের জীবনে থাকবেন ততদিনই আমাদের জীবনে এরকম করে অশান্তি চলতেই থাকবে। এবং এই জিনিসটা আমি কোনো মতে বরদাস্ত করবো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে তুমি যদি এই শর্ত জুড়ে দেওয়ার জন্য এখানে এসে থাকো তাহলে আমি বলবো যে তুমি ভুল করছো, কারণ আমি কোনো মতেই স্রোতকে একবারও বলিনি যে ওকে আমার বিপদে ঝাঁপিয়ে পড়তে। এবং স্রোত যদি স্বেচ্ছায় আমার জীবনে বা আমার বিপদে ঝাঁপিয়ে পড়তে চায় তাহলে আমি ওকে বাধা দেওয়ার কে বলো তো? কিন্তু তার শর্ত তুমি যখন আমার কাছে সেই কথাটা বলেইছো এবং আমার কারণে যদি ওর সন্তানের এবং ওর মৃত্যু ঝুঁকি থেকেই থাকে তাহলে আমি বলবো যে আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা চালাবো ও যাতে আমার প্রতি না দুর্বল হয়। কিন্তু তার পরবর্তীতে যদি কোনো রকম কোনো কিছু ওর ক্ষয়ক্ষতি হয় সেটার জন্য দায়ভার কিন্তু আমি কোনো মতেই নেব না। সার্থক, এই কথাটা আমি তোমাকে আগেই জানিয়ে রাখলাম। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তার মানে আপনি কোনো মতে আপনার দোষ স্বীকার করবেন না। অন্যদিকে নীলু বলতে থাকে যে কিসের দোষ আমি স্বীকার করবো, যেখানে কিনা আমি কোনো দোষই করিনি। আমি যদি সেদিন প্রিয়াঙ্কনেতে যদি ওর উপরে গুলি চালাতাম তাহলে তো অবশ্যই আমি সেই দায়টা স্বীকার করতাম। এবং স্রোতও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে ইন্ট্রোগেশনের মধ্যে কোনো রকম কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এটা বলেনি যে আমি ওর উপরে গুলি চালিয়েছিলাম এবং ও আমাকে চিহ্নিত করেছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ও পুলিশের কাছে এই কথাটা খুলে না বললেও কিন্তু আমার কাছে এটা বলেছে যে আপনি ওর উপরে গুলি চালিয়েছিলেন এবং আপনাকে বাঁচানোর জন্য ও কিন্তু এতটা অশান্তি পোহাচ্ছে এবং রীতিমতো আমার বিরুদ্ধে চলে গিয়েছে। অন্যদিকে সার্থককে নীলাঞ্জনা বলতে থাকে যে তুমিও অফিসার খানের সঙ্গে তাহলে দেখছি হাত মিলিয়েছো, নয়তো বা অফিসার খান এবং তোমার কথা অবিকল হুবহু মিলে যায় কী করে বলো তো? অফিসার খান যেরকম করে চাল খাটিয়ে সে আমাকে এবং স্রোতকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে, ঠিক একইভাবে তুমি উস্কে দেওয়ার চেষ্টা করছো। উস্কানোর চেষ্টা করছো ভালো কথা, কিন্তু সেটা করে কি তুমি আদৌ কোনো রকম সফলতা অর্জন করতে পারবে বলে তোমার মনে হয়? বরঞ্চ তুমি তোমার সম্পর্কটাকে আরও বেশি অবনতির দিকে ঠেলে দিবে, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি কিন্তু এখানে আপনার থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য আসিনি, আমি আপনাকে সাবধান করে দেওয়ার জন্য এসেছি যে আপনি এখনও সময় আছে, শুধরে যান এবং আপনি আপনার জীবন নিয়ে ভালো থাকুন। সেটা ভালো কথা। এবং এই সন্ত্রাসীটাকে নিজের জীবনে যদি আপনি যে পড়ে এনে নিজে বিপদ বাড়তে চান তাতেও সমস্যা নেই, কিন্তু আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।